আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্প কাহিনী বাই ফুলঝুরি থেকে আমি চলে এসেছি ফুলঝুরি। আজকে আপনাদেরকে শোনাবো সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসি তোকে। তানভীর যাওয়ার পরপরই বন্যা রুমে এসে মেঘকে কল দিল। টানা দুবার কল বেজে শেষ হয়েছে, তৃতীয়বারে রিসিভ হলো। বন্যা চিন্তিত স্বরে শুধালো, তুই নাকি অসুস্থ? কি হয়েছে তোর? মেঘ জ্বরের ঘোরে কথা বলতে পারছে না, কাঁপা কাঁপা গলায় বলল, জ্বর। তোকে কে বলল? বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তানভীর ভাই আসছিল, উনিই বলে গেলেন। মেঘ কপাল কুঁচকে গলায় একটু জোর দিয়ে বলল, ভাইয়া তোদের ওখানে গেছিল কেন? বন্যা বলল, আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন, আরও কয়েকজন ছিল। আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন আর তোর কথা বলে গিয়েছেন। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ও আচ্ছা। বন্যা পুনরায় শুধালো, জ্বর কি বেশি? আর জ্বর কিভাবে বাঁধালি? মেঘ ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল, অনেক জ্বর, এমনিই উঠছে। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই থাপ্পড় মেরেছে, এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না। বন্যা উত্তেজিত কণ্ঠে বলল, বেবি শোন না। মেঘ জ্বরের ঘোরেই বলছে, বল শুনছি। বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস তোর ভাই তো আমার জন্য ফুসকা নিয়ে আসছে আজ। মেঘ এবার চোখ গোল গোল করে চাইল, গলা ঝেড়ে বলল, কাহিনী কি, পুরাটা বল। বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবটা শোনার পর মেঘের সোজাসাপটা উত্তর, শোন, আমার ভাই যতই রাগ দেখাক না কেন, দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়াই এনে দেয়। আবির ভাইয়ের মতো এত নিষ্ঠুর না। তাই ভবিষ্যতে আমার ভাইয়াকে নিয়ে বাজে কথা বলবি না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি? মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে বলল, ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি। তাছাড়া জান্নাত আপুর সাথেও গতকাল কত মধুর স্বরে কথা বলেছেন। আমার মনে হয় জান্নাত আপুকেই উনি পছন্দ করেন। বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করলো, ফালতু ব্যাটারে নিয়ে একদম ভাববি না তুই। তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব। তুই কোনো চিন্তা করিস না। ওই বেটার কথা তো ভুলেও ভাববি না। ওই বেটা কী হারাচ্ছে সেটা একদিন ঠিক বুঝবে। মেঘের অক্ষিপট ভিজে আসছে, গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, সময় পেলে আমায় দেখতে আসিস। রাখছি এখন। সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ। বন্যাও বুঝতে পারল মেঘের মন খারাপ, তাই আর বিরক্ত করেনি। মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বিড়বিড় করে বলল, আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে, যাতে দুনিয়ার কোনো কষ্ট আমায় ছুঁতে না পারে। তারপর রুমের ছাদের দিকে চেয়ে অন্যমনস্ক কণ্ঠে গুনগুন করে গান গাইছে, আবছায়া চলে যায় হিজলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন, আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। রাত 9টার দিকে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তানভীরও বাসায় ঢুকেছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছেন। মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানভীর। মালিহা খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বুলাচ্ছেন। জ্বর কিছুটা কমেছে, তবে হাতে হালকা ব্যথা, সাথে ফুলাটাও আছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান চেয়ারে বসে আছেন। তানভীর রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসল। কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করল। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবির কোথায় মারপিট করেছিলে? আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আসে। আলী আহমেদ খান পুনরায় শুধালেন, কি হলো? কাকে মেরে নিজের হাতের এ অবস্থা করেছো? আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল, আমি খুবই ভদ্র ছেলে, মারপিট একদমই পছন্দ করি না। আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে। আবিরের ভাবের কথা শুনে তানভীর বিস্ময় চোখে চেয়ে আসে আর মনে মনে বলছে, বাহ ভাইয়া বাহ, কী নাটকটাই না করছো। বলতেই হয়, আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম।
মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরের? আবির আমতামতা করে বলল, রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গেছিল। তানভীর মিটিমিটি হাসছে আর মনে মনে বিড়বিড় করছে, আহারে বেচারা ভাই আমার। আলী আহমেদ খান বিরক্তির স্বরে বললেন, আগেই বলেছিলাম বাইক না কিনতে। তিনটা প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না। আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে ভিজতেও হতো না, হাতের এই অবস্থাও হতো না, আর এখন এভাবে জ্বরে পড়ে থাকতা না। শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলেন, ঠিকই তো, তোমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানির ওপেনিং ডের ইনভাইটেশন দিয়ে গেল। তুমি আধমরা হয়ে পড়ে থাকলে ওপেন কে করবে? আবির ছোট করে বলল, আমিই করব। কপাল কুঁচকে আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে বললেন, এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও। মারপিট করে জীবনে কিছুই করতে পারবা না, শুধু শত্রুর সংখ্যাই বাড়াবা। কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছো, অনুমতি দিয়েছি। এখন যদি কোম্পানির কাজের বাহিরে নিজের মর্জি মতো চলো তাহলে আমাকেও কঠোর হতে হবে, এই আমি বলে রাখলাম। মালিহা খান কোমল কণ্ঠে বললেন, ও তো বলল মারপিট করেনি। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি। কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে। একটা সময় রাজনীতি আমিও করেছি, রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি। কী লাভ হয়েছে তাতে? দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে। তোমার ছেলেকে সময় থাকতে বোঝাও এসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মন দিতে। আলী আহমেদ খানের কথা শুনে আবির, তানভীর আর মালিহা খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মালিহা খান নরম স্বরে বলে উঠলেন, আপনার রক্তই তো পেয়েছে। বড় আম্মুর কথা শুনে তানভীর ফিক করে হেসে উঠল। আলী আহমেদ খান বিরক্ত হয়ে বললেন, তোমার ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো, তুলো তুলো, আমার সমস্যা নেই। একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক। কথা না শেষ করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন আলী আহমেদ খান। তানভীর নিঃশব্দে হেসেই চলেছে। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, এত হেসে লাভ নেই। রাজনীতি করার অনুমতি পেয়েছো বলে যা তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করব না আমরা। তোমাদের দুই ভাইকে সাবধান করে দিচ্ছি, এই বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতোই থাকতে হবে। মোজাম্মেল খানও বেরিয়ে গেছেন। মালিহা খান ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তুই এত বছর বাহিরে ছিলি, এখানে কার সাথে ঝামেলা করিস? আবির কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে, কণ্ঠ ভারী করে বলল, আম্মু তুমি অন্তত এসব কথা বলো না। আমি মারপিট করিনি, এমনিই কেটে গেছে, এত চিন্তা করো না তো। আবির শ্বাস ছেড়ে আবার বলল, বিশ্বাস না করলে তোমার সামনে তানভীর আছে, ওকে জিজ্ঞাসা করো। কিরে তানভীর, আমি কি মারপিট করি? আবিরের এরকম প্রশ্নে ভ্যাবাচাকা খেল তানভীর। কিছুটা নড়ে চড়ে হাসি চেপে বলল, না একদমই না। ভাইয়ার মতো নিষ্পাপ একটা শিশু কি মারপিট করতে পারে? বড় আম্মু তুমি শুধু শুধু চিন্তা করছো। মালিহা খান কিছু বলার আগে আবির বলে উঠল, আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও, রাগে ফুঁসতেছে মনে হয়। তুমি ওনাকে সামলাও গিয়ে, আমি ঠিক আছি, সমস্যা হলে কল দিবনে। মালিহা খানও ছেলের কথা মতো বেরিয়ে মেঘকে দেখে নিচে চলে গেলেন। আবির মোলায়েম কণ্ঠে তানভীরকে শুধালো, মেঘ কেমন আছে? তানভীর স্বাভাবিকভাবেই উত্তর দিল, শরীরের তাপমাত্রা তো কমছে না, ঘুমাচ্ছে দেখে আসলাম। আম্মু বলল বিকেলে একটু নাকি কমেছিল জ্বর। আবিরের চেহারায় চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। তানভীর কিছুটা তপ্ত স্বরে বলল, নিজেকে আহত করে কী লাভ হলো? দিব্যি দুজন দুরুমে পড়ে অসুস্থতায় ভুগতেছ, তুমি সুস্থ থাকলে তো বনুর কেয়ার করতে পারতা। আবির চুপচাপ শুয়ে আছে, কিছুই বলছে না। আবিরকে নীরব থাকতে দেখে তানভীর ছোট করে শুধালো, ব্যথা কমেছে হাতের? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কিছুটা। তানভীর পুনরায় প্রশ্ন করল, খেয়েছো ভাইয়া? আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ। আবির হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানভীরকে প্রশ্ন করল, কোথায় যাবি বলছিলি, গেছিলি, কি খাওয়ালো? তানভীর হাসি মুখে উত্তর দিল, নাস্তা খাওয়াইছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল,
গো অ্যাহেড। তানভীর শান্ত স্বরে বলল, রেস্ট নিবা? লাইট অফ করে দিব? আবির উপর নিচ মাথা নাড়ালো শুধু। তানভীর লাইট অফ করে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেক পর আবির কোনো রকমে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীর গতিতে মেঘের রুমে এসেছে। হালিমা খান কোনো কারণে নিচে গেছেন। বারান্দার লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর ঘুমে মগ্ন। 24 ঘন্টার জ্বরে অষ্টাদশীর মুখমণ্ডল মলিন হয়ে গেছে। মেঘের ঘুম বরাবরই খুব গভীর। বাড়িতে বড়সড় দুর্ঘটনা হলেও ঘুমে থাকলে মেঘ কিছুই বুঝতে পারে না। এখন তো জ্বর, তার উপর ঔষধের প্রভাবে সারা দিনরাত শুধু ঘুমাই। আবির বিছানার পাশে মেঘের কাছাকাছি এসে বসেছে। বাম হাত এগিয়ে দিল অষ্টাদশীর কপাল বরাবর। জ্বরের তীব্রতা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। অষ্টাদশীর চুলে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলল, আল্লাহ, ওর সব ব্যাধি আমায় দাও, তবুও ওকে তুমি সুস্থ করে তুলো প্লিজ। ওর এই অসুস্থতা সহ্য করার ক্ষমতা আমার নেই। কিছুটা সময় নিস্তব্ধ হয়ে চেয়ে রইল অষ্টাদশীর ক্লান্ত বদনে। মনে মনে কত শত ভাবনার যেন বাঁধ ভেঙে ছুটোছুটি করছে। মাথায় হাত বোলাতে বোলাতে শীতল কণ্ঠে বলা শুরু করলো, আই এম সরি মেঘ, আর কোনো দিন তোর গায়ে হাত তুলব না। প্লিজ এবারের মতো মাফ করে দিস আমায়। গত 9 বছরের মতো এবার অন্তত দূরে সরিয়ে দিস না। রাগ কর আর যাই কর, কিন্তু কথা বলিস প্লিজ। তুই কথা না বললে এবার হয়তো দেশ নয়, দুনিয়া ছেড়েই চলে যাব। কথাগুলো একবারে বলে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবির। রুমে গিয়েই ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল করলো। ডাক্তারের সাথে কথা শেষ করে একটা ছোট পৃষ্ঠাতে 2টা ওষুধের নাম লিখতে লিখতে তানভীরকে কল করলো। তানভীর 1 মিনিটের মধ্যে রুমে হাজির হলো। আবির ওয়ালেট থেকে 1000 টাকার নোট বের করলো। ঔষধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, কষ্ট করে এই 2টা ওষুধ নিয়ে আসবি প্লিজ, আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস। তানভীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা স্বরে বলল, টাকা লাগবে না, আমার কাছে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, নিতে বললাম নে, আর ঔষধ এনে একটা ওরে এখনই খাওয়াইয়া দিস। তানভীর ঠিক আছে বলে টাকা নিয়ে বেরিয়ে পড়েছে। আবির বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দেয়া মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে। আবির দেশে ফেরার পর শুক্রবারে যখন সব আত্মীয়রা আবিরকে দেখতে আসছিল, সেই সময়ে সোফায় আবির আর মেঘ মুখোমুখি বসেছিল। তখনই আবির মেঘের ছবি তুলেছিল। সেই ছবিটাই এডিট করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে। ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো, তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব। কেটে গেল 2 দিন। আবির কিছুটা সুস্থ হয়েছে। হাতের ব্যথা একেবারে সারেনি, ওষুধ চলছে। এর মধ্যে রাকিব, রাসেল সহ বাকি বন্ধুরাও দেখতে এসেছিল আবিরকে। এই 2 দিনে মেঘের জ্বর কমেছে ঠিকই, তবে শরীর অতিরিক্ত দুর্বল। হালিমা খান ঘন্টায় ঘন্টায় মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেয়েকে জোর করে খাওয়ান। আবির রাতে দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায়। মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলেই চোখ বন্ধ করে শুয়ে থাকে। আবির 2-একটা কথা বললেও মেঘ যেন নিস্তব্ধ হয়ে থাকে, সর্বোচ্চ মাথা নাড়ে শুধু। রবিবার রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল। আগামীকাল 1 তারিখ, আবিরের অফিসের ওপেনিং ডে। ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন, ভিতরে আসবো? আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামণির দিকে চেয়ে বলল, কাকামণি ভেতরে আসো। ইকবাল খান চেয়ারে বসতে বসতে শুধালেন, শরীরের কি অবস্থা এখন? কাল কি অফিস করতে পারবি? আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, পারবো, তাছাড়া রাকিব, রাসেল তো আছেই, সমস্যা হবে না আশা করি। ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বললেন, কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না, আমি তোকে নিয়ে যাব। আবির মাথা নিচু করে বলল, আমি যেতে পারবো বাইকে। ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন, তোকে তো তোর বাবা চাচার সাথে যেতে বলছি না, তুই আমার সাথে যাবি। আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি, এখানে ওনাদের অধিকার নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, তারপরও? ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তারপরও বলতে কিছু নেই,
তুই আমার সাথে যাবি, এটাই শেষ কথা। আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে যাস তখন তো ভাইজান ডাইরেক্ট নিষেধ করবেন। তখন তো বাবার আদেশ মানতে বাধ্য ঠিকই হবি। এত ঝামেলার দরকার নেই, তুই কাল আমার সাথে যাচ্ছিস, এটাই শেষ কথা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে। সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকলো। ফিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করছে, ওনাকে এত ভাল লাগে কেন? দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায়। আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শুধালো, বসতে পারি? মেঘ নির্বাক চোখে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর মাথা হেলিয়ে বোঝালো বসার জন্য। আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুঁতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। আবির চিন্তিত স্বরে বলল, জ্বর তো নেই, তারপরে চোখ মুখ এত শুকনা লাগছে কেন? খাস না কিছু? মেঘ কিছুই বলছে না। আবির পুনরায় বলল, বাহিরের কিছু খাবি? আসার সময় নিয়ে আসবো? মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করল। আবির উদ্গ্রীব হয়ে বলল, কি খাবি বল? রেস্টুরেন্টের খাবার? কেক, বিস্কিট, চানাচুর, চিপস, চকলেট নাকি আইসক্রিম? মেঘ আস্তে করে বলল, কিছু খাবো না। আবির ভুরু নাচিয়ে শুধালো, চিপসও খাবি না? মেঘ ছোট করে বলল, না। না বলেই সঙ্গে সঙ্গে ওষ্ঠ উল্টালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাদ দে, আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন, দোয়া করিস আমার জন্য। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছে, আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন? এটা কি স্বপ্ন নাকি সত্যি? মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল, ফি আমানিল্লাহ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মনে মনে বলল, দোয়া করি আপনি আপনার ব্যবসা আর জান্নাত আপুকে নিয়ে সুখে থাকুন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ। তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিকমতো করিস, আসছি। আবির রুম থেকে বের হতে হতে মনে মনে বলছে, দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি। মেঘের রুম থেকে বেরিয়ে আবির নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে। মিম, মেঘ, তানভীর কেউ নেই। কেমন যেন সুস্থির পরিবেশ। মিম বা মেঘ না থাকলে আদিও যেন চুপচাপ থাকে। অসুস্থতার কারণে 2-3 দিন আবির রুমেই খেয়েছে, তাই তেমন কোনো কিছু উপলব্ধি করেনি। কিন্তু খাবার টেবিলে মেঘ নেই, এতেই যেন বুকটা কেঁপে উঠল আবিরের। তানভীর রুম থেকে রেডি হয়ে নামতে গেলে আকলিমা খান ডেকে বললেন, তানভীর, মিমকে একটু ডাক দিয়ে নিয়ে আয় তো। গত সপ্তাহে মিম উপরের রুমে শিফট হয়েছে, তবে এখনও মন তার নিচেই পড়ে থাকে। ক্ষণে ক্ষণে ভাইকে আর মাকে দেখতে ছুটে, আবার উপরে আসলে মেঘের রুমে যাই, আবার নিজের রুম গুছাই। তানভীর মিমের দরজায় এসে ডাকল, মিম খাবি না? মিম জবাব দিল, আসছি ভাই। তানভীর এসে খেতে বসার কিছুক্ষণ পর মিমও এসেছে। মোজাম্মেল খান আবিরের দিকে তাকিয়ে বললেন, তুমি কি আজও বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করছো? আবির কিছু বলার আগে ইকবাল খান বলে উঠলেন, না না, আবির আমার সাথে যাবে। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, সেই ভালো, তুই নিয়ে যাস। ওর তো আবার আমাদের সাথে আমাদের গাড়িতে চলাফেরা করতে সমস্যা। আবির চটজলদি খাওয়া শেষ করল। যাওয়ার আগে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনারা টাইম মতো চলে আসবেন প্লিজ। তানভীরের দিকে চেয়ে বলল, তুই কি এখন যেতে পারবি? তানভীর জবাব দিল, একটু পরে যাই। আবির শান্ত স্বরে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। আর বাইকের চাবি রুমে আছে, নিয়ে আসিস। তানভীর হাসি মুখে মাথা নাড়ালো। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে রাকিব, রাসেলের আব্বু, চাচ্চু যারা ছিলেন তারা সকলেই এসেছেন। অফিসের কলিগদের সহ সকলকে দুপুরে খাওয়ানো হয়েছে। আবিরের একজন পরিচিত ছোট ভাই, নাম মিরাজ, তাকে আবিরের পিএস হিসেবে নিযুক্ত করা হয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে যখন ঢাকার বুকে সন্ধ্যা, তখন তানভীরের সঙ্গে বাড়ি ফিরেছে আবির, সাথে কয়েক প্যাকেট বিরিয়ানি।
বাসায় ঢুকে তানভীর বিরিয়ানিগুলো সবাইকে দিতে ব্যস্ত হলো। আবির একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে চলে গেল। মেঘ পাশ ফিরে ফেসবুকে ভিডিও দেখছিল। আবির গলা খাকারি দেয়াতে পিছনে ঘুরেছে। আবির বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিয়ে ছোট করে বলল, তোর জন্য এনেছি, খেয়ে নিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, কি এতে? আবির উত্তর দিল, বিরিয়ানি। মেঘ শুধু বলেছে, আমার তো। আবির সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি জানি তোর বিরিয়ানির থেকেও কাচ্চি অনেক বেশি পছন্দ, কিন্তু সব দিক বিবেচনা করে অফিসে বিরিয়ানিই দেওয়া হয়েছে। আজ এটা খেয়ে নে, আমি অন্য দিন তোর জন্য কাচ্চি নিয়ে আসব। মেঘ আর কিছু বলল না। আবিরও বিরিয়ানি রেখে নিজের রুমে চলে গেছে। 2-3 দিন কেটে গেল। আবিরের ব্যস্ততা এখন দ্বিগুণ বেড়েছে। 2 অফিসের সিইও এর দায়িত্ব পালন করা 4টেখানিক কথা নয়। তারপরও কোনো কাজেই ফাঁকি দেয় না ছেলেটা। নিজেকে প্রতিষ্ঠিত করার ঝোঁক মাথাচাড়া দিয়ে বসেছে। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে ঘুমন্ত অবস্থাতেই দেখে যায়। হালিমা খান ইদানিং মেঘের সাথে থাকায় আবিরের সুবিধাই হয়েছে। হালিমা খান ফজরের নামাজ পড়তে নিজের রুমে চলে যান, তারপর রান্নার ব্যবস্থা করেন। এই ফাঁকে আবির মেঘকে দেখে ছাদে চলে যায়। 2-3 দিন যাবৎ বাসায় ফেরার সময় মেঘের জন্য এটা সেটা খাবার কিনে নিয়ে আসে। একদিন মেঘের জন্য চিপস কিনতে গিয়ে মহা মুসিবতে পড়ে গেল আবির। আবির দোকানদারকে বলেছে, চিপস দেন। দোকানদার জিজ্ঞেস করছে, কোনটা দিব? কম করে হলেও 20-30 জাতের চিপস। আবির হা হয়ে তাকিয়ে আছে। মেঘের পছন্দের 2টা চিপসের নাম আবির জানত, কিন্তু অন্য কোন কোম্পানির চিপস পছন্দ করে তা আবিরের অজানা ছিল। তাই দোকান থেকে সব ব্র্যান্ডের চিপস 2টা করে মোটামুটি 1 বস্তা চিপস নিয়ে মেঘের রুমে হাজির হলো। ভাগ্যিস সময়টা তখন বিকেল ছিল, ড্রয়িং রুমে কেউ ছিল না। এত চিপস দেখে মেঘ অগার মতো চেয়ে থেকে শুধালো, আপনি কি চিপসের ব্যবসা শুরু করেছেন? আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, তোর পছন্দের চিপস কোনগুলো বের কর। এত চিপসের ভিড় থেকে 5টা পছন্দের চিপস বের করে বলল, এগুলোই আমার পছন্দ। আবির ভারী কণ্ঠে বলল, বাকিগুলো টেস্ট করতে পারিস, ভালো লাগলে পছন্দের লিস্ট বাড়াবি, আর ভালো না লাগলে মিম আর আদিকে দিয়ে দিস। বৃহস্পতিবার সকালে আবির অফিসে যাওয়ার পথে মিমকে ডেকে ছাদের চাবি দিয়ে বলল, মেঘের শরীর ভালো থাকলে ওরে নিয়ে একটু ছাদে যাস। মিম চাবি নিয়ে উত্তর দিল, ঠিক আছে ভাইয়া। আবির অফিস থেকে ফেরার পথে মেঘের কোচিং আর টিউশন থেকে এই সপ্তাহের সকল নোট আর পরীক্ষার প্রশ্নগুলো এনে মেঘের রুমের টেবিলের ওপর রেখে নিজের রুমে চলে গেছে। মিম আর মেঘ ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিল। নয়নতারা কুড়িয়ে 2 বোন 2টা কানে গুঁজে কয়েকটা ছবিও তুলেছে, আর এটা সেটা হাজারো গল্প করেছে। 1 সপ্তাহ মেঘের শরীর কিছুটা সুস্থ হয়েছে, তবে মায়ের ঘন্টায় ঘন্টায় আনা খাবার খেতে হচ্ছে। আবিরও এটা সেটা নিয়ে আসে। মোজাম্মেল খান অথবা আলী আহমেদ খান রুটি, কলা, ফল নিয়ে আসে। তানভীর রাতে ফেরার সময় যা চোখের সামনে পড়ে তাই নিয়ে আসে। খেতে খেতে আর শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। বেশ খানিকটা সময় ছাদে ঘোরাঘুরি করে নিচে এসে যে যার রুমে চলে গিয়েছে। মেঘ রুমে ঢুকতেই চোখে পড়ল টেবিলের ওপর রাখা প্রশ্ন আর শিটের দিকে। এগুলো নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখল। বুঝতে বাকি নেই যে এগুলো আবির ভাইই এনেছেন। মেঘ সন্ধ্যার পরে পড়তে বসেছে। অসুস্থতার ফলে 1 সপ্তাহ যাবৎ বই নিয়ে বসতেই পারছিল না মেয়েটা। কিছুক্ষণ পড়াশোনা করে আবির ভাইয়ের আনা প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিয়ে নিজের অবস্থান চেক করছিল। প্রতি শুক্রবারের ন্যায় এই শুক্রবারটাও ভালোভাবে কাটল সকলের। আবির আসরের নামাজ পড়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎই সামনে পড়ল মেঘ। একটা স্কাই ব্লু কালারের জামার সাথে সাদা ওড়না গলায় পেঁচিয়েছে, হাতে একটা পার্স নিয়ে খোলা চুলে বের হচ্ছে রুম থেকে। স্ট্রেট লম্বা চুলগুলোর আগা হাঁটু ছুঁই ছুঁই। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল অষ্টাদশীর পানে। মেঘ রুম থেকে বেরিয়ে মুখোমুখি হলো আবির ভাইয়ের। সাইড কেটে চলে যেতে চাইলে আবির প্রশ্ন করে উঠল,
এভাবে চুল ছেড়ে কোথায় যাচ্ছিস? মেঘ মাথা নিচু করে ছোট করে উত্তর দিল, পার্লারে। আবির কপাল কুঁচকে শুধালো, কেন? মেঘ মাথা নিচু করে পুনরায় উত্তর দিল, চুল কাটাতে। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে চুল কাটার অনুমতি কে দিয়েছে? মেঘ একদমে বলে ফেলল, আম্মু বলেছে আমি নাকি চুলের যত্ন নিতে পারি না, তাই কাটাতে যাচ্ছি। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, মামুনি বলেছে? মেঘ উত্তর দিল, জি। আবির ভিতরে ভিতরে রাগে ফুঁসছে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো, চুল কাটাবি ভালো কথা, কিন্তু চুল কোমরের উপরে যেন না উঠে। মেঘ অন্যদিকে মুখ করে অভিমানী স্বরে বলল, আমার চুল আমি কাটাবো, কারো অভিমতের প্রয়োজন নেই। আবির দাঁতে দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে কড়া স্বরে বলল, চুল কোমরের 1 ইঞ্চি উপরে উঠলে তোর খবর আছে। কথাটা বলা শেষ করা মাত্রই আবির দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল। অষ্টাদশী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমার চুল, আমি যা ইচ্ছা তাই করব। আপনার কথা আমি কেন শুনব? আপনি আপনার প্রিয়তমার ওপর অধিকার খাটান গিয়ে, আমার ওপর অধিকার খাটাতে হবে না। কথাগুলো একদমে বলে সিঁড়ি দিয়ে নেমে মায়ের রুমে চলে গেল। হালিমা খান মেয়েকে নিয়ে বাসার কাছে একটা পরিচিত পার্লারে গিয়েছেন। হালিমা খান বলেছিলেন কাঁধের নিচ পর্যন্ত কেটে ফেলতে, কিন্তু মেঘের মন টানছে না, চুলের প্রতি যেন তার বড্ড বেশি মায়া। মায়ের কথায় চুল কাটতে রাজি হয়েছে, সেই অনেক। হালিমা খানের জোড়াজুড়িতে মেঘ পিঠ পর্যন্ত চুল কাটাতে রাজি হয়েছে। পার্লারের মহিলা যখনই চুল কাটার জন্য কাঁচি হাতে নিল, তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল আবির ভাইয়ের বলা কথাটা। মেঘ মনে মনে ভাবল, না না, আবির ভাইয়ের ওপর কোনো বিশ্বাস নাই। চুল ছোট করলে যদি ওই দিনের চেয়েও বেশি জোরে মারে, তাহলে তো আমি মরেই যাব। থাক বাবা, এই ফালতু বেটার মার খেয়ে অকালে জীবন ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আর কিছুদিন জীবনটা উপভোগ করে নেই। সঙ্গে সঙ্গে মেঘ চিৎকার দিয়ে উঠল। মেয়ের আচমকা চিৎকারে হালিমা খান কিছুটা ভড়কে গেলেন। চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? মেঘ নিরুদ্বেগ কণ্ঠে বলল, কোমর পর্যন্ত কাটাবো চুল। হালিমা খান কিছুটা বিরক্ত হয়ে বললেন, কোমর পর্যন্ত কাটালে আর কি হবে, সেই তো বড়ই থাকবে। মেঘ মন খারাপ করে উত্তর দিল, তারপরও কোমর পর্যন্তই কাটাবো, আর ছোট করব না প্লিজ আম্মু। হালিমা খানও আর জোর করলেন না। মেয়ের কথা মতো কোমর পর্যন্তই কাটানো হলো। কাজ শেষ করে সন্ধ্যার আগে আগে বাসায় ফিরেছেন মা মেয়ে। আবির ড্রয়িং রুমে সোফায় বসে কফি খাচ্ছিল। কাউকে ঢুকতে দেখে চোখ তুলে এক পলক তাকালো। মেঘকে দেখে দৃষ্টি স্থির হলো। মেঘের চুল দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। মেঘ সিঁড়ি দিয়ে ওঠার পথে আবির ভাইয়ের দিকে তাকিয়ে ভেংসি কেটে দ্রুত পায়ে উঠে নিজের রুমে চলে যাচ্ছে। মেঘের কোমর পর্যন্ত চুল দেখে আবির মাথা নিচু করে মুচকি মুচকি হাসল। আবির কফি শেষ করে বাসা থেকে বেরিয়ে পড়েছে। প্রতি শুক্রবারের মতো মাগরিবের নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গিয়েছে। বাসায় ফিরতে 11টা বেজে গিয়েছে। শনিবারে ডাইনিং টেবিলে নাস্তা করছিল সকলে। তখনই মেঘ নেমে আসছে। চঞ্চল পায়ে নুপুরের ঝনঝন শব্দে আবির চাইল সিঁড়িতে। চুল ছোট করাতে যেন অন্যরকম সুন্দর লাগছে তার অষ্টাদশীকে। কোমরে পড়া চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিক সেদিক নড়ছে। আবির সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়ায় মনোযোগ দিল। মেঘ কাছাকাছি আসতেই আলী আহমেদ খান প্রশ্ন করলেন, এখন শরীর কেমন? মেঘ একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে প্রশ্ন করল, চুল কাটাইছিস নাকি? এবার যেন সকলের দৃষ্টি মেঘের চুলের দিকেই গেল। কেউ কিছু বলল না। মেঘ ছোট করে উত্তর দিল, হ্যাঁ। তানভীর হুট করে বলে উঠল, ভালোই করেছিস, লম্বা চুলে তোকে শেওড়া গাছের পেতনির মতো লাগতো। কথাটা বলে তৎক্ষণাৎ তানভীর জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল। বাড়ির সকলে যে এখানে আসে সেটা তানভীরের মনেই ছিল না। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে ভাইয়ার দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল। তারপর ভেংসি কেটে চুপচাপ আবির ভাইয়ের বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করল। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, নিজের বোনকে পেতনির সাথে তুলনা করছো? বাহ,
ততক্ষণে আলী আহমেদ খান খাবার শেষ করে উঠে গেছেন। ইকবাল খান হাসি মুখে বললেন, তানভীর মজা করে বলেছে, বাদ দাও তো ভাইয়া। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, আমার মেয়েকে নিয়ে কেউ যেন এরকম মজা আর না করে। আমার মেয়ের তুলনা শুধু পরীর সঙ্গেই সম্ভব। কথাটা বলেই মোজাম্মেল খান রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছেন। এদিকে বাবার কথায় খুশিতে মেঘ সশব্দে হেসে উঠল। বাবার যাওয়ার দিকে তাকিয়ে তানভীর বিড়বিড় করে বলল, পেতনি তো তবুও গাছে থাকে, পরী হয়ে কোনো দেশ বিদেশে ঘুরবে তখন তো খুঁজেও পাবে না। ইকবাল খান কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়ার সামনে এসব উল্টোপাল্টা মজা করিস না, এসব মজা ভাইয়া নিতে পারে না। তানভীরও আর কোনো কথা বাড়ালো না। ইকবাল খান খাবার খেয়ে উঠে পড়েছেন। আবির যেন নীরব দর্শক। এক হাতে ফোনে কী চেক করছেন, অন্য হাতে খাবার খাচ্ছেন। মেঘও মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত। মিম হঠাৎই বলে উঠল, আপু জানো কি হয়েছে? মেঘ ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আবিরও ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইল। মিম আবিরকে দেখেই ঢোক গিলে ছোট করে বলল, পরে বলবো নে। মেঘ বলে উঠল, কি হয়েছে বল। আবির মেঘের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, চুপচাপ খেতে পারিস না? খেতে বসে এত কথা কিসের? মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। আবিরও খাবার শেষ করে বেসিনে চলে গিয়েছে। ততক্ষণে মালিহা খান ডাইনিং টেবিলের কাছে এসে শুধালেন, তোদের কি আর কিছু লাগবে? মেঘ উদগ্রীব হয়ে প্রশ্ন করল, আচ্ছা বড় আম্মু, তোমার ছেলের জন্মের পর কি মুখে মধু দাওনি? মালিহা খান হেসে উঠলেন। আবির বেরিয়ে যেতে যেতে রাশভারী কণ্ঠে বলল, মধুতে ভেজাল ছিল, তাই খাইনি। মেঘ আশ্চর্য নয়নে সহসা ঘাড় ঘুরালো, কিন্তু ততক্ষণে আবির মেইন গেট পেরিয়ে বেরিয়ে গিয়েছে। মেঘ পুনরায় মালিহা খানের দিকে চাইল। মালিহা খান হাসি থামিয়ে বললেন, আবিরকে সত্যিই মধু দেয়া হয়নি। আবিরের জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল। তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল, কখন কি সমস্যা হয় সেজন্য। আর ডাক্তাররা কি মধু খেতে দিবে নাকি? বারবার নিষেধ করা হয়েছে, কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না। আর তোর বড় আব্বুকে এখন কি দেখছিস? আবিরের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলও কোথাও নড়েনি। ডাক্তার যা যা বলেছে, যেভাবে বলেছে সেভাবেই সব করেছে। মেঘ মালিহা খানের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, এই জন্যই তোমার ছেলে এমন কাঠখোট্টা। মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আবির ছোটবেলা এরকম ছিল না। বিদেশে যাওয়ার আগে থেকেই কেমন জানি হয়ে গিয়েছে। দেশে ফিরেও তো আরও গম্ভীর হয়ে গেছে। সেসব কথা বাদ দে, তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। সারাদিন শেষে রাতের বেলা মেঘ পড়ছিল। পড়তে পড়তে হঠাৎই জান্নাত আপুর কথা মনে পড়েছে। রবিবারে তো জান্নাত আপুর আসার কথা, কিন্তু মেঘের তো জান্নাত আপুকে দেখার বা ওনার কাছে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মেঘ পড়ছে আর অপেক্ষা করছে কখন তানভীর বাসায় ফিরবে আর তানভীরকে বলবে জান্নাত আপুর কাছে পড়বে না। রাত 11টার পর তানভীর ফিরেছে। মেঘ পড়া শেষ করে ভাইয়ার রুমের সামনে গিয়ে ডাকলো, ভাইয়া। তানভীর ভেতর থেকে বলল, হ্যাঁ ভেতরে আয়। মেঘ রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তানভীর বোনের দিকে চেয়ে প্রশ্ন করল, কিছু বলবি? মেঘ কোমল কণ্ঠে বলল, একটা কথা বলতাম। তানভীর স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ বল। মেঘ নির্দ্বিধায় বলে ফেলল, জান্নাত আপুর কাছে আমি আর পড়ব না, তুমি ওনাকে না করে দিও। তানভীর চিন্তিত কণ্ঠে শুধালো, কেন, কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে বলল, সমস্যা না, এমনি পড়ব না। তানভীর গলা খাকারি দিয়ে বলল, বনু, এটার সমাধান আমি দিতে পারবো না, তুই ভাইয়ার সাথে কথা বলিস। মেঘ বিরস কণ্ঠে বলল, তুমি তো জান্নাত আপুকে এনেছিলে, তাহলে তুমিই নিষেধ করে দিও। আমি ওনার সাথে কথা বলতে পারবো না। তানভীর এবার ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমার কাছে জান্নাত আপুর নাম্বার নেই, ভাইয়ার কাছে আছে। তাছাড়া ভাইয়ার কথাই জান্নাত আপু তোকে পড়াতে আসছেন। তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস, ভাইয়া যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এই বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। তোর অন্য কথা থাকলে বল।
মেঘের মনের ভেতরে সুপ্ত ক্রোধ যেন মাথায় উঠে গেছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। এত বছর তো তানভীরই মেঘের সকল সিদ্ধান্ত নিয়েছে, তবে আজ কেন আবির ভাইকে সিদ্ধান্ত নিতে হবে? এটা মেঘ কোনোভাবেই মানতে পারছে না। কিন্তু অষ্টাদশী তো জানে না গত 7 বছর যাবৎ আবিরের সিদ্ধান্তই তানভীর সব কিছু করেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘ রুমে পায়চারি করছে। আবির ভাইকে কিভাবে বলবে, কি বলবে তাই ভেবে পাচ্ছে না। আজ না আবার থাপ্পড় দিয়ে বসেন। তৎক্ষণাৎ নিজেকে সাহস দিয়ে বলে, তুই কি এত দুর্বল নাকি? দীর্ঘ সময়ের পায়চারিতে মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, যা মুক্তার ন্যায় চিকচিক করছে। বুকে সাহস নিয়ে অষ্টাদশী নিজের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। আবির শার্টের স্লিপ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল। হঠাৎ মেঘকে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ল। মেঘ এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে আবির ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। ছাই রঙের একটা শার্ট ইন করে পরা, চোখে সানগ্লাস, ক্রাশ খাওয়ানো সেই লুকে দাঁড়িয়ে আছে আবির ভাই। সে তো জানে না এই সুদর্শন লুকে ছোট্ট অষ্টাদশীর মনের মণিকোঠায় ব্যথা অনুভব হয়। মেঘের অভিমুখে চাইল আবির। নাকের ডগায় জমে থাকা ঘাম যেন আবিরের দৃষ্টিকে টানছে। মেঘের শান্ত অস্থির নয়নজোড়ার দিকে তাকিয়ে আবির মনে মনে বলে, এই চোখে শুধু আমার সর্বনাশই দেখি। মেঘের অভিব্যক্তি বদলাতে সময় লাগলো না। মাথা নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, আপনার সাথে আমার কথা আছে। আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে বলল, বল। মেঘ নিরেট কণ্ঠে বলল, আমি জান্নাত আপুর কাছে পড়ব না। মনের ভেতরে সুপ্ত ক্রোধটা এক নিমিষেই প্রকাশ করে ফেলল। মেঘের কথায় আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, কেন? মেঘ তপ্ত স্বরে জানালো, ইচ্ছে নেই তাই পড়ব না। আবির ভ্রু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল, তোর ইচ্ছেতে তো সব কিছু হবে না, তোকে জান্নাতের কাছেই পড়তে হবে। মেঘ আবারও ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। গাল দুটো রক্তবর্ণ ধারণ করেছে। অধিক রাগে মেঘের গলার স্বরও ভেঙে আসে। এবার কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, বললাম তো আমি ওনার কাছে পড়ব না। আবির দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে ফাজলামো করবি না মেঘ। তোর ভালোর জন্যই জান্নাতকে আনা হয়েছে, আমি তোর খারাপ চাই না। মেঘ সহসা বলে ফেলল, আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না। অন্তরের ক্রোধ যেন এবার মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘের বলা কথাটা আবিরের হৃদয়ে লেগেছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজ থেকে জান্নাত পড়াতে আসবে, ঠিকমতো পড়াশোনা করবি। কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না। কথাটা বলে আবির মেঘকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। মেঘ মাথা উঁচু করে গলার স্বর শিঙ্গে চড়িয়ে জানালো, আমি ওনার কাছে পড়ব না, দরকার হলে আমি বড় আব্বুকে বলবো। আবিরের মেজাজ চরম লেভেলে খারাপ হলো। পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে। সেখানেই দাঁড়িয়ে রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়ে উঠল, কি বলবি আব্বুকে? জান্নাত পড়াতে পারে না এটা বলবি? জান্নাতের আচার আচরণ খারাপ এটা বলবি? আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর বাজে কথা বলিস, এগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে? এই যে তোকে এত ভালোবাসে, এত আদর করে, থাকবে তো এই ভালোবাসা? মেঘ সহসা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আবির চোখ মুখ গোটালো, নিজের রাগকে সংযত করার চেষ্টা করল। রাশভারী কণ্ঠে বলল, এই বাড়িতে থাকতে গেলে আমার মর্জিতেই তোকে চলতে হবে। কোনো রকমে কথা শেষ করে আবির নিজের মতো নিচে চলে গেল। কিছু না খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। পিছন থেকে মালিহা খান, ইকবাল খান ডেকেছে, কিন্তু আবিরে যেন সেদিকে কোনো হুঁশ নেই। মেঘ করিডোরে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায়। খানবাড়ির নিয়মই যেন এটা। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের আদেশ আবির আর তানভীরকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আবিরের আদেশ শাসন মেঘকে পালন করতে হয়। তানভীর শুধু মেঘকে না, মিম আর আদিকেও শাসন করে।
তবে আবিরের মিম আর আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আবিরের ধ্যানে জ্ঞানে শুধুই মেঘ। মেঘ সকাল থেকে কিছুই খায়নি। কয়েকবার বন্যাকে কলও করেছে, কিন্তু বন্যা রিসিভ করেনি। দুপুর হয়ে গেছে, মেঘ রুমে জোরে গান চালিয়ে বালিশে মুখ গুজে শুয়ে শুয়ে কাঁদছে। হঠাৎই ফোনে কল বেজে উঠেছে। মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখল বন্যা কল করেছে। মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলে উঠল, কিরে এত কল দিছিস কেন? মেঘের কান্নার শব্দ শুনে বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে বেবি, কাঁদছিস কেন? মেঘ কান্নার মাত্রা কমিয়েছে, তবে এখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। ক্রোধিত কণ্ঠে মেঘ বলল, আমি এই বাড়িতে আর থাকবো না, চলে যাব বাড়ি ছেড়ে। বন্যা কোমল কণ্ঠে শুধালো, কেন, কে কি বলেছে তোকে? মেঘ কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কেউ কিছু বলেনি। রেজাল্ট দিলে যদি পাশ করতে পারি, তাহলে তুই যেই ভার্সিটিতে আবেদন করবি সবগুলো ভার্সিটিতে আমার আবেদনটাও করবি। টাকা আমি দিব, তুই শুধু আবেদন করে দিবি। তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজন পরীক্ষা দিব। বাংলাদেশের যে জায়গাতে চান্স পাবো সেখানেই ভর্তি হব। তারপরও এই বাড়িতে আমি থাকবো না। বন্যা, সেসব পরে দেখা যাবে, আগে তুই বল কি হয়েছে? মেঘ রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, কি হয়েছে জানি না, আমি এই বাড়িতে থাকবো না, এটাই মূল কথা। একবার শুধু কোথাও চান্স পাই, দরকার হলে টিউশন পড়িয়ে আমি পড়াশোনা করব। তারপর চাকরি করে আম্মু আব্বুকে আমার কাছে নিয়ে যাব। আব্বু না গেলে শুধু আম্মুকেই নিয়ে যাব। তবু আমি এই বাড়িতে থাকবো না। যে যার মতো শুধু নিজেদের মর্জি আমার উপর চাপিয়ে দেয়। এত বছর সহ্য করেছি, এখন জীবনে আরেক হিটলারের আবির্ভাব হয়েছে, আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। উনি যা বলবেন তাই মানতে হবে, যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে। কেন আমি ওনার কথা মেনে চলবো? তুই আবেদন না করে দিলে বলিস, আমি নিজে নিজেই করব, বাই। একদমে কথাগুলো বলে ফোন কেটে বিছানার পাশে ফোন ফেলে আবারও বালিশে মুখ গুজে কাঁদছে। বন্যা আহাম্মকের মতো বসে রইল। কি এমন হয়েছে যে মেঘ সব ছেড়ে ছুড়ে চলে যেতে চাইতেছে? কিছুই তার মাথায় ঢুকছে না। আবির মেঘের রুমের দরজায় দাঁড়িয়ে মেঘের বলা প্রত্যেকটা কথা শুনেছে। আবির দাঁত পিষে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে মেঘের দিকে। আবিরের এক হাতে কাচ্চির প্যাকেট, অন্য হাতে চোখ থেকে খোলা সানগ্লাসটা মুষ্টিবদ্ধ করে চেপে ধরে আছে। সানগ্লাস ভেঙে শুধু হাত কাটার অপেক্ষা। সকালে মেঘকে ঝেড়ে অফিসে যাওয়ার পর থেকেই আবিরের মন ছটফট করছিল। কোনোভাবেই কাজে মন দিতে পারছিল না। বাধ্য হয়ে অফিস থেকে বেরিয়ে জ্যাম পেরিয়ে অষ্টাদশীর পছন্দের রেস্টুরেন্ট থেকে কাশি নিয়ে বাসার দিকে রওনা দিয়েছিল। মেঘ স্পেশাল কিছু রেস্টুরেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে কাশি খায় না। গত সপ্তাহে আবিরের কাজের ব্যস্ততার ফলে সেই রেস্টুরেন্ট থেকে কাশি নিয়ে খাওয়ানোর সুযোগ হয়ে ওঠেনি। তাই আজ সব কাজ ফেলে বেরিয়েছিল। কিন্তু যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে সেই অষ্টাদশী তাকে ছেড়ে চিরতরে দূরে চলে যাওয়ার প্ল্যান করছে। এটা শুনে যেন আবিরের মাথায় আকাশ ভেঙে পড়ছে, হৃদয় কেঁপে উঠেছে। নিজের অজান্তেই মনে মনে বলল, এত ঘৃণা করিস আমায়? মেঘের পানে ক্ষিপ্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির দুপা পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে। ডাইনিং টেবিলের ওপর কাঁচের বক্স রেখে দ্রুত পায়ে মেন গেট পেরিয়ে চলে যেতে নিলে আদি পেছন থেকে ডেকে উঠল, ভাইয়া। আদির ডাক আবিরের কান পর্যন্ত পৌঁছালো কি না কে জানে, ফিরেও দেখল না। আবিরের রক্ষী যুগল আগ্নেয়গিরির লাভার ন্যায় লাল টুকটুকে হয়ে গিয়েছে। গেট পেরিয়ে বাইকে উঠতে গিয়ে হাতে থাকা সানগ্লাসটা ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। নিজের ভেতরে সবটুকু ক্রোধ যেন সানগ্লাসটার উপরে ঢেলে দিয়েছে। সানগ্লাস ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। সানগ্লাসের ভাঙা অংশের চাপে হাতও কেটেছে 2-3 জায়গাতে। এই হাত নিয়ে বাইক স্টার্ট দিয়ে নিজের অফিসে চলে যায়। অফিসে ঢুকতেই রাকিব ছুটে আসে, স্যার আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন যে, বউকে সময় দেয়া শেষ? আবির ক্রুব্ধ আখিতে চাইল রাকিবের দিকে। কোনো কথা না বলে নিজের কেবিনে ঢুকে চেয়ারে চোখ বন্ধ করে বসে পড়ল। রাকিবও পেছন পেছন আবিরের কেবিনে ঢুকল।
সহসা চোখ পড়ল আবিরের হাতের দিকে। আঁতকে উঠে ছুটে গিয়ে আবিরের হাত ধরে বলল, হাত কাটছিস কিভাবে? আবির হাত সরিয়ে বলল, তুই এখন যা, আমি একটু একা থাকতে চাই। রাকিব আকুল স্বরে জানালো, চলে তো যাবই, আগে বল কি হয়েছে? আবির অনমনীয় কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাকিব ভাবুক স্বরে বলল, কিছু একটা তো অবশ্যই হয়েছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা ভুলে যাস না। এখন বল কি হয়েছে? মেঘ কিছু করেছে? ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে আসে, নয়নজোড়া এখনও রক্তবর্ণ হয়ে আছে, বক্ষস্থলে থাকা হৃৎপিণ্ডটা যেন দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে কঠিন স্বরে বলল, আমি ওর জীবনে কাটার নাই। আবির নামক কাটাটা ওর জীবনে না থাকলে ও হয়তো অনেক বেশি হ্যাপি থাকতো। রাকিব ভ্রুকুসকে বলল, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আবির শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক করেছি ওকে ওর মতো থাকতে দিব, ওর ব্যাপারে কোনো কথা বলবো না। রাকিব এবার সশব্দে হেসে উঠল। আবির ভ্রুকুসকে ক্রোধিত নয়নে চেয়ে রইল। রাকিবের সেদিকে হুঁশ নেই, হাসতে হাসতে পেট চেপে ধরেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, অহেতুক হাসছিস কেন? রাকিবের হাসি যেন থামছেই না। আবিরের কাছ থেকে দূরে গিয়ে বলল, বন্ধু, এত কিছু করেও যখন প্রেমিকার মন পায় না, তখন তার জন্য শুধু একটা গানই গাইতে ইচ্ছে করছে, যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলে আপন, পর করে আমায়। আবির বসা থেকে উঠে দাঁড়াতেই আবির হাসতে হাসতে কেবিন থেকে ছুটে বের হয়ে নিজের রুমে চলে গেল। সারাদিনের ব্যস্ততায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। অফিসের সবাই মোটামুটি চলে গেছে। রাকিবের গার্লফ্রেন্ড কলের পর কল দিচ্ছে। গার্লফ্রেন্ডের নাম রিয়া। আবির দেশ ছেড়ে যাওয়ার পর রাকিবের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল রিয়া। সেই থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। তাদের 2 বছরের রিলেশন চলছে। 4-5 বার কল করার পর রাকিব রিসিভ করে বলে উঠল, কি হয়েছে, এত কল দিচ্ছ কেন? জানো না এ সময় অফিসে থাকি? রিয়ার গলা দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকমে বলল, আমাকে একটা ইনহেলার আর কিছু ঔষধ কিনে দিয়ে যেতে পারবা? রাকিব এবার চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোমার? আজকে দুপুর পর্যন্ত বাসায় টুকিটাকি কাজ করেছিলাম, বিকেল থেকে শ্বাসকষ্ট হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে। রাকিব কণ্ঠ ভারী করে বলল, তুমি জানো তোমার ডাস্ট অ্যালার্জি, তারপরও কেন যাও কাজ করতে? আমি এসে কল দিচ্ছি, সাবধানে থাকো, বাই। রাকিব আবিরের কেবিনের সামনে দাঁড়িয়েই বলল, তুই বাসায় কখন যাবি? আবির ল্যাপটপের দিকে তাকিয়েই উত্তর দিল, একটু দেরি হবে। কেন? রাকিব বলল, রিয়া অসুস্থ, ঔষধ নিয়ে যেতে হবে। আমি কি চলে যাব? আবির চোখ তুলে চেয়ে বলল, সিরিয়াস কিছু? রাকিব মৃদু হেসে উত্তর দিল, না না তেমন না, ওর তো সেই একটাই সমস্যা। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে তুই যা, কোনো সমস্যা হলে জানাস। রাকিব হাসি মুখে বলল, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস। আবির মাথা নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিল। অন্যদিকে মেঘকে পড়াতে জান্নাত আপু এসেছেন। মেঘ মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে। জান্নাত আপু কী পড়াচ্ছেন তাতে মেঘের কোনো মনোযোগ নেই। একরাশ বিরক্তি নিয়ে শব্দহীন বসে আছে। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখল একবার। খুব সাদামাটা একটা মেয়ে। গায়ের রং ধপধপে সাদা না হলেও চেহারায় অন্যরকম সৌন্দর্য আছে। বোরকা পরা, সাথে সুন্দর করে হিজাব দিয়েছেন। মেঘ মনে মনে ভাবছে, আমি কি ওনার মতো সুন্দরী না? আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই? পরদিন নাস্তার টেবিলে প্রত্যেকে উপস্থিত, শুধু আবির ব্যতীত। আদির খাওয়া শেষ হতেই আকলিমা খান বললেন, তোর ভাইয়া উঠেছে কিনা দেখে আয় তো। আদি দৌড়ে গেল আবিরের রুমের সামনে। আদি বা মিম কেউই আবিরের রুমের ভিতরে ঢুকে না, দরজা থেকে ডেকে চলে আসে। আজও আদি দরজা থেকেই উকি দিয়ে দেখল
কিন্তু আবির কোথাও নেই। দুবার ডেকেছে কিন্তু সাড়া নেই। আদি করিডর থেকে চিৎকার দিয়ে বলল, ভাইয়া তো রুমে নেই আম্মু। সবাই এবার মুখ চাওয়াচাই করছে। রুমে নেই মানে কি? সকাল থেকে তো বের হতে দেখলাম না। তানভীর গলা উঁচু করে বলল, ছাদে দেখ তো আদি। ভাইয়ের কথা মতো আদি ছাদের দিকে গেল, কিন্তু ছাদের গেটেও তালা। আদি পুনরায় তা জানালো। মালিহা খান চিন্তিত স্বরে বললেন, আবির কি রাতে ফিরেনি? মেঘ সহসা বড় আম্মুর দিকে চাইল। এই বাড়িতে ছেলেরা কখনো বাহিরে রাত কাটায় না, যত রাতই হোক বাসায় ফিরে আসে। এটাই খানবাড়ির রুলস। খুব প্রয়োজন হলে আলী আহমেদ খানের থেকে অনুমতি নিয়ে থাকতে হয়। ইকবাল খান সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিরকে কল দিয়েছেন। প্রথমবার রিসিভ হয়নি। দ্বিতীয়বার রিসিভ হতেই ইকবাল খান শোধালেন, কোথায় আসিস? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, অফিসে। ইকবাল খান, তুই বাসায় ফিরিসনি কাল? আবির, না। ইকবাল খান, কেন? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, অফিসে কাজ ছিল। ইকবাল খান তপ্ত স্বরে বললেন, ও আচ্ছা, আজ আমাদের অফিসে মিটিং আছে, আসবি না? আবির ভারী কণ্ঠে জানালো, চলে আসব। এখন রাখছি, কাজ আছে। আলী আহমেদ খান রাগে বলে উঠলেন, দুদিন হয়নি নিজের কোম্পানি খুলেছে, এখনই ব্যস্ততা দেখাই? কই, আমাদের তো রাতে অফিসে থেকে কাজ করতে হয়নি কখনো। মালিহা খানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, ছেলেকে বোঝাও, বাহিরে থাকাকালীন কি করেছে না করেছে সেসব আমার বাড়িতে চলবে না। ডাইনিং টেবিলের নিস্তব্ধতা ছেড়ে গেছে। কারো মুখে কোনো শব্দ নেই। আলী আহমেদ খান উঠে গেছেন। মালিহা খান ডাইনিংয়ে এসে ইকবাল খানকে শুধালেন, আবিরের জন্য কি খাবার দিয়ে দিব? ও তো গতকাল সকালে না খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে তো আর দেখিনি। আদি ততক্ষণে ডাইনিংয়ের কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল, গতকাল দুপুরে ভাইয়া আসছিল, আমি ভাইয়াকে ডাকও দিয়েছি, কিন্তু ভাইয়া শুনেনি। তারপর টেবিলে কাশি বিরিয়ানি বক্স দেখে আমি সেটা নিয়ে উপরে আপুদের কাছে চলে গেছিলাম, তাই তোমাদের কাউকে জানাতে মনে নেই। আদির কথা শুনে মেঘ বিড়বিড় করে বলল, কাশি বিরিয়ানি আবির ভাই আনছিল? আগে জানলে ওনার আনা খাবার খাইতামই না। নিজের ইচ্ছে মতো মারবেন, ঝাড়বেন, আবার মন চাইলে খাবার এনে খাওয়াবেন, আর আমি সব ভুলে যাব? এমন মেয়ে আমি না। ইকবাল খান বললেন, বড় ভাবি, আপনি খাবার দিয়ে দেন, আবির অফিসে আসলে খেয়ে যাবে নে। রাত 10টার দিকে আবির বাসায় ফিরেছে। ততক্ষণে 3 কর্তী ব্যতীত সকলের খাওয়া শেষ। আবির ফ্রেশ হয়ে মা কাকিয়াদের সাথে খেতে বসেছে। এই যে মা, মামনি আর কাকিয়া এত এত প্রশ্ন করছে, আবির নিশারায় সব শুনছে। কোনো উত্তর দিচ্ছে না। কোনো রকমে খাওয়া শেষ করে রুমে চলে এসেছে।